আর্যর কাছে ক্ষমা চেয়ে অপর্ণাকে আর্যর হাতে তুলে দিল সতীনাথবাবু। ধারাবাহিকের শুরুতে দেখা যায়, রাজলক্ষ্মী সতীনাথকে বলছেন যে তার মেয়ে রাজনন্দিনীর মৃত্যু স্বাভাবিক ছিল না। কিন্তু সেই সময় আর কেউ আমাদের সামনে ছিল না। সতীনাথবাবু, আপনি আমাদের পরিবার সম্পর্কে কি শুনেছেন? আমি জানি না, তবে এইটুকু বলতে পারি যে তার বেশিরভাগই ছিল গুজব। আসলে কি জানেন, সিংহরায় পরিবার খুবই বনেদি পরিবার। তাই তাদের নিয়ে মানুষের কৌতূহল স্বাভাবিকভাবেই বেশি। কেউ যদি এক ভাগ সত্য জানতে পারে, তা পরের মানুষদের কাছে গিয়ে শতভাগ রং চড়িয়ে পৌঁছে যায়। আর এই যে নামটা শঙ্কর চ্যাটার্জি, এই নামটার কারণেই আর্য আমাদের জন্য নিজের পরিচয়ও ত্যাগ করেছিল। সে আমাদের পরিবারের একজন হয়ে সারা জীবন পাশে থাকতে চেয়েছিল। সে আমাকে কথা দিয়েছিল যে এসব কাউকে জানাবে না। সত্যি বলতে কি, অপর্ণাকে সব জানিয়েছে আমার অনুরোধেই। রাজনন্দিনীর মা হিসেবে এবার আপনাকেই ঠিক করতে হবে যে আপনি আমার কথা বিশ্বাস করবেন নাকি অন্য কারো কথা। বলুন তো, আমি তখন কি করতাম? সেই সময় আমার স্বামীরও মৃত্যু হয়েছিল। আমি অর্ককে নিয়ে সম্পূর্ণ একা ছিলাম। অর্ক তখন ছোট, আর ঠিক তখনই আর্য এসে আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমাদের আগলে রেখেছিল। এখন রাজনন্দিনীর যে ব্যবসা, তাও কিন্তু আর্য ধীরে ধীরে তৈরি করেছে আমাদের পরিবারের জন্য। এত কিছুর পরে কি এখনও মনে হচ্ছে যে আর্য কোনো অন্যায় করেছে? বলুন না, সব শুনে যদি মনে হয় সে ভুল করেছে, তাহলে সেটাই বলুন। সুমি কাঁদতে কাঁদতে বলে যে তার তো মনে হয় না আর্য কখনো কোনো ভুল করেছে। ঠিক তখন রাজলক্ষ্মী আসল কথাটা বলেন, তিনি আসলে এত কিছু জানতেন না। অনুষ্ঠানের মাঝেই একজন তাকে একটি খাম দিয়ে গিয়েছিল, আর জেতার পরে খাম খুলে তিনি সব দেখেছেন। সতীনাথ বলেন, তিনি ভেবেছিলেন তাদের মেয়েকে হারিয়ে তারা সবাই ভেঙে পড়েছেন। তখন রাজলক্ষ্মী বলেন, যদি প্রতারণা করতে হতো, আর্য সবার আগে তাদেরই ঠেকাতে পারত এবং সব নিয়ে পালিয়ে যেতে পারত, কিন্তু তা সে করেনি। তার মেয়েটা চলে গেছে, তার স্বামী মারা গেছেন, তার মেয়েকে কে বা কারা হত্যা করেছে, তারা কিছুই জানে না। আর কারা এসব করছে সেই কথা বলতে চেয়েছিলে, কিন্তু আমি সব জানি না। তবে এদের মধ্যে একজন হল মেঘরাজ। আমার ছেলেটা প্রায় মরে যাচ্ছিল, আমি তাকে বাঁচাতে পারতাম না। সে আমার বড় ছেলে। তখন আর্য বলে, রাজলক্ষ্মী, তুমি এত কথা বলছ, আমি তো বুঝতে পারছি না কি করব। কিন্তু সেই সময়েও আমি দেখিনি যে এই পরিবারের ওপর এত বড় বিপদ আসতে চলেছে। তখন সবাই বিড়াল, কুকুরের মতো আচরণ করছিল, শুধু ছোট মাঠটাই ছিল যেখানে পরিবার তাকে শেষ করে দিতে পারত। তাই আমি অর্ককে একটু সামলে রেখেছি, এটা কোনো বড় ব্যাপার নয়। মা, তুমি আমার কথাগুলো সবাইকে বলছ কেন? রাজলক্ষ্মী বলেন, সবাই তোমার মতো ভাবে না, আর্যও ভাবে না। না হলে আমার মেয়েটা চলে যাওয়ার পর তুমি তো আলাদা থাকতে পারতে, কিন্তু তুমি আমাদের পাশে থেকেছ, এখনও আছো। তারপর তো অনেক বছর কেটে গেছে। আর্য একা হাতে ব্যবসা দাঁড় করিয়েছে, আমাদের সবাইকে আগলে রেখেছে, তার ভাইকে আগলে রেখেছে। আর আমার ছোট ছেলে অর্ক যদি এসব জানতে পারে, সে নিজেকে শেষ করে দেবে, কারণ সে এগুলো মানতে পারবে না। বিশ্বাস করুন, আমার অর্ক সব ভুলে গেছে। সে ভুলে গেছে তার কোনো অতীত ছিল, ভুলে গেছে তার কোনো ইতিহাস আছে। ও জানে তার একটাই দাদা, আর সে হল আর্য সিংহ রায়, আমার জামাই, যে আমার এক সন্তান থেকেও বেশি আপন। এসবের পরে আজ এতগুলো বছর কেটে গেছে। আমাদের মেয়ের শোক আমরা সামলে নিয়েছি, আজ আমাদের মুখে মিষ্টিও লাগে, ঝালও লাগে। তাহলে আর্য কেন ওর জীবনের শেষ সুখটুকু পাবে না? তখন আর্য বলে, রাজলক্ষ্মী, তুমি থামো, অনেক হয়েছে। কিন্তু রাজলক্ষ্মী বলেন, আজ আমাকে বলতে দাও আসল সত্যটা। আরেকটা কথা, সতীনাথবাবু, এত বছরে আর্যের জীবনে অনেক মেয়ে এসেছে, কিন্তু সে কাউকেই পাত্তা দেয়নি। শুধু তাদের দেখা গেছে যে তারা ওকে আর্য বলে ডাকত, আর্য তাদের এড়িয়ে গিয়েছে। সত্যি বলতে, আমিও আমার ছেলের মেয়ের সঙ্গে ওর বিয়ে দিতে চাইনি। এরপর রাজলক্ষ্মী বলেন, অপর্ণা, তুমি এলে আর আমার ছেলের জীবনে নতুন করে বাঁচার ইচ্ছে জন্মালো, তুমি আমার ছেলেকে আবার নতুন জীবন দিলেই। ওর জীবনে যে শূন্যতা ছিল, তুমি এসে সেটাই ভরিয়ে দিলে। অপর্ণা, আমার ছেলের জন্য এবং তার ভবিষ্যতের জন্য তোমার পাশে থাকাটা খুবই প্রয়োজন। রাজলক্ষ্মী হাত জোর করে সতীনাথকে বলেন, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, সতীনাথবাবু, এই বিয়েটা আপনারা বন্ধ করবেন না। দেখুন, আমার ছেলে খাঁটি সোনা, ওকে এভাবে ভেঙে দেবেন না। এই বলতে বলতে রাজলক্ষ্মী প্রায় সতীনাথের পায়ে পড়ে যাচ্ছিলেন।
সতীনাথ বলেন, কি ম্যাডাম, আপনি কি করছেন? আমাকে আর লজ্জায় ফেলবেন না। এদিকে কিঙ্কর অর্ক আর মানসীকে বাড়িতে নিয়ে আসে এবং বলে, এখন তোমরা এখানেই থাকবে। অর্ক বিরক্ত হয়ে বলে, এখন কি তোমার কথামতো আমাকে চলতে হবে নাকি? তখন কিঙ্কর বলে, না, এটা আমার কথা না, এটা আর্য সিংহ রায় আর ম্যাডামের কথা। অর্ক, তুমি কারো কথায় প্রভাবিত হয় না, কিন্তু এখন কোথাও যাবে না। তখন অর্ক বিরক্ত গলায় বলে, তুমি কি আমাকে একটা মিস করলে? কিঙ্কর বলে, আমি কাউকে মিস করিনি, জটিলতা বারুক সেটা চাইনি, তাই বলেছি। তখন অর্ক রাগে বলে, তুমি আমাকে অপমান করেছ, এভাবে আমার সাথে কথা বলতে পারো না। কিঙ্কর শান্ত গলায় বলে, যদি আমার কথায় তোমার খারাপ লেগে থাকে তাহলে আমি মন থেকে সরি চাইছি, কিন্তু যেহেতু স্যার আমাকে কথাগুলো বলেছেন তাই তোমাকে বলতেই হলো। মানসি আরও ক্ষুব্ধ হয়ে বলে, অপমান করে গেলেন? অর্ক তখন বলে, অপমান কোথায় করলেন? উপরন্তু আমরা নিজেরাই ঠিক করিনি, আমরা মা আর দাদার কথা শুনিনি। মানসি যখন কিছু বলতে যায় অর্ক বলে, মানসি, কিন্তু আমাকে এই সময়ে এসব কথা বলা যাবে না। না হলে তোমার সাথে আমার ঝগড়া লেগে যাবে, আর এখন আমার তোমার সাথে কোনো ঝগড়া করার মানসিকতা নেই। মানসি তখন মনে মনে বলে, সব দিক থেকে আমি এখন কোণঠাসা হয়ে যাচ্ছি। সবাই মিলে মনে হচ্ছে আমার মধ্যে কিছু একটা ঢোকানোর চেষ্টা করছে, আর অর্ক তো একেবারেই বুঝতে পারে না। কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি, সবাই মিলে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অথচ এমন কি ব্যাপার যেটা আপনার বাড়ির সকলে জানে, সেটা আমি বুঝতে পারছি না। অপরদিকে সতীনাথ হাত জোর করে কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মীকে বলে, ম্যাডাম, আমি সত্যিই খুব দুঃখিত। আপনাদের কাছে ক্ষমা চাওয়ার মতো ভাষা আমার নেই। ম্যাডাম, আমরা তো সাধারণ মানুষ। এসব দেখে আমার মাথা ঠিক রাখতে পারিনি। রাজলক্ষ্মী বলে, আপনার জায়গায় আমি থাকলেও হয়তো একইভাবে বলতাম। এখানে ছেলেমেয়েদের ভবিষ্যতের বিষয়ে জড়িত। সেখানে এমন কথা শুনলে মা বাবার মাথা ঠিক থাকে না। সতীনাথ বলে, না তো বউ ম্যাডাম, ওইভাবে আপনাদের সঙ্গে কথা বলা আমার উচিত হয়নি। বিয়ে দেব না, এ কথা আমাকে বলা উচিত ছিল না। রাজলক্ষ্মী বলে, যা হয়েছে হয়ে গেছে। আসলে এতদিন আমি এসব কাউকে বলতে চাইনি, তবে যা হলো ভালোই হলো। আজকের দিনে আপনারা বিষয়টা জেনে গিয়েছেন, এটা ভালোই হয়েছে। আশা করি ভবিষ্যতে এই বিষয় নিয়ে আপনারা আমাদের ভুল বুঝবেন না। প্রতিনিয়ত নিজেকে বলি, মা, তোর বাবা বারবার ভুল করছে, তোর ভরসা আর বিশ্বাসের মানুষকে নিয়ে প্রশ্ন তুলছে। পারলে আমাকে ক্ষমা করে দিস বাবু। তখন বোঝে না, এভাবে বলতে নেই। হয়তো তুমি এই প্রশ্নগুলো তুলেছ বলে আজ আমি আরও দৃঢ়ভাবে আমার ভরসার জায়গাটা তৈরি করতে পেরেছি। প্রতিবেদনে বলা হয়, ক্ষমা শুধু তোমার কাছে নয় মা, এই দেবতার মতো মানুষটাকে আমি বারবার সন্দেহ করেছি। প্রতি রাতে আর্যর কাছে ক্ষমা চেয়েছি। তখন আপনি কি করছিলেন সতীনাথ বাবু? না, এভাবে বলবেন না, দয়া করে হাত নামান। তারপর আমি বলি, আমার একটি কথা বলার আছে। আমি বলি, আসলে আমরা আর্য স্যারকে বারবার ভুল বুঝেছি। আজকের পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।